বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? চলে যাব। হুম চলে যাও। আরিফ আজকে দেরি করে আসছে। দেওয়া হয়নি। লাগে না। দেখো শুনতে পাচ্ছ কি? জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। গণিত তৃতীয় বর্ষের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা নিয়ে আমাদের কাজ। প্রতিদিনের মতো আজকে আমি তোমাদের সাথে হাজির হয়েছি, মোহাম্মদ হারুনুর রশিদ, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, পটুয়াখালী গভর্নমেন্ট কলেজ, পটুয়াখালী। আজকে আমাদের অষ্টম ক্লাস। এর মধ্যে আমরা 7টা ক্লাস রেকর্ড সম্পন্ন করেছি। আজকে অষ্টম ক্লাসে আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই দুর্যোগের মধ্যে তোমাদের ক্লাস চালিয়ে নেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের মহতী উদ্যোগ। এই উদ্যোগে আমরা সামিল হতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছি। চলো আমরা সময় নষ্ট না করে ক্লাস শুরু করি। তোমরা জানো আমাদের টপিকস, আমাদের সাবজেক্ট অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, যাকে বাংলায় বিমূর্ত বীজগণিত বলা হয়। এর বুক রেফারেন্স তোমাদের কাছে দেয়া আছে। আমরা বাংলায় পড়ছি প্রফেসর মোহাম্মদ হাফিজুর রহমান স্যারের বই। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো হোমোমরফিজম অ্যান্ড আইসোমরফিজম। এর মধ্যে আরেকটা ছোট্ট জিনিস আসবে, তার নাম হবে অটোমরফিজম। তো হোমোমরফিজম এবং আইসোমরফিজম নামে শুধু হোমো আর আইসো এতটুকুই ডিফারেন্স, বাকি কোনো ডিফারেন্স নাই। এই আজকের পার্টের মধ্যে আমরা প্রতিদিনের মতো ডেফিনেশন জানবো, একটা এক্সাম্পল দেব, এরপরে উপপাদ্য থাকবে, সবশেষে কিছু প্রবলেম সলভ করে দেব। সেইভাবে আমাদের কাজটা সম্পন্ন হবে। তো প্রথমেই আমাদের সংজ্ঞাগুলি জানতে হবে। হোমোমরফিজম, যাকে বাংলায় বলা হচ্ছে অনুচিত্রণ। অনুচিত্রণ মনে থাকবে বা না থাকবে সেটা বড় কথা না, হোমোমরফিজম মনে রাখতে হবে, এটাই হলো আসল কথা। হ্যাঁ, তোমাদের একজন হোয়াই মোবাইল নিয়ে আছে যে এখনো মিউট করে নাই, মিউট করে নাও, শব্দ সমস্যা হচ্ছে। দেখো সংজ্ঞাটা, ধরি জি এবং জি ড্যাশ দুইটা গ্রুপ। তোমরা জানো গ্রুপ হতে হলে একটা সেট লাগে, তার সাথে একটা কম্পোজিশন লাগে। এখানে আমি জি এবং জি ড্যাশ নামে দুইটা গ্রুপ চিহ্নিত করেছি। প্রথম গ্রুপের অপারেশন আমরা এই স্মল সার্কেল বা স্মল ও দ্বারা প্রকাশ করেছি, পরেরটাকে স্টার দ্বারা প্রকাশ করেছি। এই দুটা চিহ্নে আমরা জানতাম। এখন একটি চিত্রণ, গতদিন আমরা শেষ মুহূর্তে বলেছিলাম ম্যাপিং, যেটা আমরা লিনিয়ার অ্যালজেব্রায় পড়েছি, যার আরেক নাম ছিল ট্রান্সফরমেশন। সবচেয়ে সহজ ভাষায় হলো ফাংশন। এফ একটা ফাংশন, যেটাকে আমরা বাংলায় চিত্রণ বলেছি। এর বাহারি নাম হলো ম্যাপিং। এফ ইজ এ ম্যাপিং ফ্রম জি টু জি ড্যাশ। এফ হলো এমন একটি চিত্রণ যেটা জি ড্যাশ থেকে জি ড্যাশে সংজ্ঞায়িত। এই
ফাংশনটাকে বা এই চিত্রণটাকে বা এই ম্যাপিংটাকে অনুচিত্রণ বলা হবে যদি এই নিচের শর্তটা মেনে চলে। শর্তটা কি? এফ অফ এ অপারেশন বি সমান এফ অফ এ অপারেশন এফ অফ বি। বাম দিকে হলো জি এর অপারেশন আর ডান দিকে হলো জি ড্যাশের অপারেশন। ঠিক আছে, শুধু এটুকু মনে থাকলেই হবে যে চিত্রণটা জি থেকে জি ড্যাশের মধ্যে, তাহা হলে জি এর যে অপারেশন সেটা হলো বাম দিকে, আর জি ড্যাশের যে অপারেশন সেটা হলো ডান দিকে। ক্লিয়ার? তার মানে দুইটা গ্রুপ লাগবে, একটা জি আর একটা জি ড্যাশ। এই দুইটি গ্রুপের মধ্যে একটা রিলেশন, একটা সম্পর্ক, একটা ম্যাপিং, একটা ফাংশন যেই নামেই রাখো তার নাম হলো এফ। এই এফটাকে অনুচিত্রণ বলা হচ্ছে যদি এফ অফ এ অপারেশন বি সমান এফ অফ এ ইন্টু এফ অফ বি হয়। ফর অল এ বি বিলংস টু জি, মানে এ এবং বি এই উপাদান দুইটা নেওয়া হচ্ছে কোত্থেকে? জি থেকে। তাহলে আমরা অনুচিত্রণ শিখে গেলাম। সামনে চলো। হোমোমরফিক ইমেজ অফ এ গ্রুপ, গ্রুপের অনুচিত্রিক প্রতিবিম্ব, সংক্ষেপে ইমেজ। আমরা শিখতে চাচ্ছি হোমোমরফিজমের ইমেজ। মনে করি জি এবং জি ড্যাশ দুইটা গ্রুপ আগের মতো। জি থেকে জি ড্যাশে গ্রুপে এফ একটি অনুচিত্রণ। আগের পৃষ্ঠায় লেখা ছিল এফ ক্লোন জি তারপর জি ড্যাশ, আর এখানে বাংলায় বানান করে সাহিত্যের ভাষায় লেখা হয়েছে জি হতে জি ড্যাশে গ্রুপে এফ একটি অনুচিত্রণ। একই ল্যাঙ্গুয়েজ, আগেরটাও লিখতে পারো এটাও লিখতে পারো। তখন এফ অফ জি, এই খেয়ালটা খেয়াল করো, এফ যে ম্যাপিং তার মধ্যে জি বসিয়ে দেওয়া হবে, তার মানে জি গ্রুপের প্রত্যেকটা উপাদানকে বসিয়ে দেওয়া হবে। তাহলে এফ অফ জি কে এফ এর অধীনে জি এর অনুচিত্রিক প্রতিবিম্ব বলা হয়। এফ অফ জি মানে এই ফাংশনের মধ্যে জি বসালে যে রেজাল্ট পাওয়া যাবে, যে ফলাফল পাওয়া যাবে, সেই উপাদানগুলাকে বলা হবে প্রতিবিম্ব বা ইমেজ। কথা ক্লিয়ার? আগের পৃষ্ঠায় একটু চলো। এই যে এখানে বলা ছিল এফ একটা ফাংশন, আবার ব্যাক করে আসছি, পরের পৃষ্ঠায় চলে আসছি। এফ ফাংশনটা জি থেকে জি ড্যাশে, এফ অফ জি এর যে উপাদানগুলি সেগুলা হলো অনুচিত্রিক প্রতিবিম্ব মানে ইমেজ। তাহলে সংক্ষেপে মনে রাখো, প্রথমটা ছিল হোমোমরফিজম। ফাংশনটাকে হোমোমরফিজম বলা হবে যদি এফ অফ এ অপারেশন বি সমান এফ অফ এ অপারেশন এফ অফ বি হয়। আর সে যখন হোমোমরফিজম হবে তখন এফ অফ জি কে বলা হবে ইমেজ। এক বাক্যে এফ অফ জি কে বলা হয় ইমেজ। ওকে, নেক্সট উদাহরণ দরকার। দেখো এফ অফ জি কে বলা হবে ইমেজ। ইমেজ বলছি, ইমেজ। ঠিক আছে, কেউ কেউ বোধহয় শুনতে পারে না, আরেকবার বললাম। এফ অফ জি কে বলা হবে ইমেজ, এফ কে বলা হবে হোমোমরফিজম। এখানে চারটা জিনিস পেয়েছি। প্রথম পেয়েছি জি, তারপর জি ড্যাশ, তারপরে হোমোমরফিজম, তারপর ইমেজ, মানে একটা এফ আর একটা হলো এফ অফ জি। জি হলো একটা গ্রুপ, জি ড্যাশ আর একটা গ্রুপ। এফ হলো ইমেজ, এফ এর ইমেজ হলো এফ অফ জি, আর এফ হলো হোমোমরফিজম। ওকে, দেখো এক্সাম্পল দিলে আরো পরিষ্কার হয়ে যাবে। এখানে দেখো, মনে করি আর স্কয়ার। আর স্কয়ার মানে তোমরা জানো, লিনিয়ার অলজেব্রায় পড়েছো, দ্বিমাত্রিক ফিল্ড। আর মানে রিয়েল নাম্বার, তার পাওয়ার 2 মানে এর মাত্রা 2, তার মানে জ্যামিতির যে স্থানাঙ্কগুলি পড়েছো সেইগুলি। সেকেন্ড ব্র্যাকেট এক্স কমা ওয়াই মানে ক্রমজোড়, প্রথম দিকে শিখেছো। এক্স ওয়াই নেওয়া হলো কোত্থেকে? আর থেকে, মানে দুইটা বাস্তব সংখ্যা দিয়ে যে ক্রমজোড়গুলো তৈরি করা হবে দ্বিমাত্রার, সেটা হলো আর। দ্বিপদী প্রক্রিয়া, বাইনারি অপারেশন পড়েছো তোমরা। প্লাস এর সাপেক্ষে আর স্কয়ার একটি গ্রুপ, যা সংজ্ঞাটা হলো নিচে। এই যে সংজ্ঞা মানে সূত্র, মানে কোন নিয়ম মেনে চলে। দেখো একটা সেট
এখানে ক্রমজোড় এ বি আর একটা সিডি সমান এ প্লাস সি আর বি প্লাস ডি, মানে যোগ করা হয়েছে, জাস্ট যোগ করা হয়েছে, এটা হলো সূত্র। এখন এফ ফ্রম আর স্কোয়ার থেকে আর, মানে জি হইলো এখানে আর স্কোয়ার আর জি ড্যাশ হইলো আর, এটা একটা কল্পনা করা হয়েছে যেটা নিচের ফর্মুলা অনুসারে চলে। ফর্মুলাটা কি? এফ অফ এ বি সমান এ, মানে এ আর বি যে কোনো সংখ্যায় বসাও না কেন, শুধু প্রথমটা হবে, দ্বিতীয়টা অটোমেটিক্যালি বিলুপ্ত হয়ে যাবে। এই হলো সূত্র। তাহলে এখানে দুইটা সূত্র পেয়েছি, একটা হলো আর স্কোয়ারের সূত্র আর একটা হলো এফ এর সূত্র। এখন দেখো এ বি আর সিডি দুটা ক্রমজোড় নিলাম আর স্কোয়ার থেকে, মানে প্রথম সেট থেকে, মানে আগের সূত্র অনুসারে জি থেকে। তাহা হলে এফ অফ এ বি এর সূত্র কি হচ্ছে এ, এফ অফ সিডি এর সূত্র কি হচ্ছে সি। একটু আগে বললাম প্রথম উপাদানটা টিকে থাকে, এই যে এফ অফ এ বি, তার মানে এ থাকবে আর বি খবর নেই। এফ অফ সিডি সি থাকবে, ডি এর কোনো খবর থাকবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার সুতরাং এফ অফ এ বি প্লাস সিডি, এ বি প্লাস সিডি এর সূত্র মান বসিয়ে দিলাম, এ প্লাস সি আর বি প্লাস ডি। আচ্ছা, একটু আগে এফ এর সূত্র শিখেছি, প্রথমটা থাকে দ্বিতীয়টা থাকে না। প্রথমটা কি দেখো, এই যে এখানে এ প্লাস সি, আর দ্বিতীয়টা বি প্লাস ডি, যেটা নাই, শুধু এ প্লাস সি। আচ্ছা, এ মানে কি একটু আগে দেখা হয়েছে, এই যে উপরে দেখো এফ অফ এ বি মানে এ আর এফ অফ সিডি মানে সি। তার মানে কি হইলো, নিচের দিকে দেখো, এটা পেলাম এফ অফ এ বি প্লাস এফ অফ সিডি। বাম দিকে কি ছিল, এফ অফ এ বি প্লাস সিডি সমান এফ অফ এ প্লাস এফ অফ সিডি। তার মানে কি, আমাদের ওই সূত্র একটু আগে প্রমাণ করে আসলাম যে হোমোমরফিজম হতে হলে এফ অফ এ অপারেশন বি সমান এফ অফ এ অপারেশন এফ অফ বি হয়। তার মানে আমি যে এক্সাম্পলটা একটু আগে দিলাম, এটা হোমোমরফিজম বা অনুচিত্রণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, হোমোমরফিজম নিয়ে তিনটা কথা বলেছি। হলো হোমোমরফিজম কাকে বলে, এফ কে বলা হবে হোমোমরফিজম যদি সে দুটা শর্ত মানে। কি কি? এফ অফ এ অপারেশন বি সমান এফ অফ এ অপারেশন এফ অফ বি। এই অপারেশন থেকে আমরা পেয়েছি ইমেজ, এফ অফ জি কে বলা হয় ইমেজ। এরপর আমরা একটা এক্সাম্পল দিয়েছি আর স্কোয়ারের, সেই এক্সাম্পলটা যে হোমোমরফিজম তার প্রমাণ আমরা শিখে গেছি। এখন আমরা আর একটা শব্দ বাকি ছিল, সেটা হলো আইসোমরফিজম। এই আইসোমরফিজমের স্লাইডটা তোমরা পেয়ে গেছো। এটা দেখার আগে আমাদেরকে একটু ছোট সময়ের কিছু কথা মনে রাখা দরকার। তোমাদের মনে আছে, তোমরা স্কুলে পড়েছো, ফার্স্ট ইয়ারে ইন্টারমিডিয়েটে পড়েছো, ফার্স্ট ইয়ার অনার্সে পড়েছো যে এক এক ফাংশন কাকে বলে, সর্বগ্রাহী ফাংশন বা অনটু ফাংশন কাকে বলে। আর একটু আগে আজকে শিখলাম হোমোমরফিজম কাকে বলে। আমরা বলেছি জি এবং জি ড্যাশ দুটি গ্রুপ এবং একটি চিত্রণ এফ জি থেকে জি ড্যাশি। এই এফ কে আইসোমরফিজম বা সমচিত্রণ বলা হবে যদি সে তিনটা শর্ত মানে। কয়টা? তিনটা। এক নাম্বার আজকে শিখছি হোমোমরফিজম, সেটা হতে হবে। আমরা আগে জানতাম এক এক ফাংশন কাকে বলে এবং সর্বগ্রাহী ফাংশন কাকে বলে। এই তিনটা শর্ত যদি এফ মানে তাহলে এফ কে বলা হবে আইসোমরফিজম। আবার দুটো একসাথে, হোমোমরফিজম। এখানে যেই এফ দেওয়া আছে সেই এফই, একই এফ একই জি একই জি ড্যাশ, এটার মধ্যে কোনো পার্থক্য নেই, প্রথম দুই লাইন সেম। এই এফ কে হোমোমরফিজম বলা হবে যদি এফ অফ এ অপারেশন বি সমান এফ অফ এ অপারেশন এফ অফ বি হয়। আর এখন বলছি এই এফ কেই আইসোমরফিজম বলা হবে। এক নাম্বার, তাকে হোমোমরফিজম হইতে হবে, তার মানে আগের শর্তটা মানতে হবে। তারপরে এক এক হইতে হবে, সবশেষে সর্বগ্রাহী হইতে হবে, যেটাকে অন টু বলতে তোমরা। এই তিনটা গুণ যদি থাকে একটা চিত্রণ বা ম্যাপিং এর, তাহা হইলে তাকে বলা হবে আইসোমরফিজম। আশা করি মনে থাকবে, মনে না থাকলে কাজের সময় আমি বলে দিব, কিন্তু বোঝার জন্য তোমাদের মুখস্থ করে নিতে হবে। আশা করি পারবে। আগে বলেছিলাম হোমোমরফিজমের ইমেজ, এখন বলছি কার্নেল অফ হোমোমরফিজম। ইমেজ এক জিনিস আর কার্নেল আর এক জিনিস। ইমেজ বলেছিলাম কাকে? এফ অফ জি কে। এবার দেখি কার্নেল কাকে বলে। ধরি জি এবং জি ড্যাশ
দুইটি গ্রুপ আগের মতো। এফ ফ্রম জি থেকে জি ড্যাশ প্রত্যেকবারেই একই কথা বলে আসতেছি। প্রথম একটি অনুচিত্রণ মানে হোমোমরফিজম। এই এফটা কি? হোমোমরফিজম। জি এর যে সকল উপাদানের প্রতিবিম্ব মানে ইমেজ ই ড্যাশ হয় তাদের সেটকে কার্নেল বলে, যেখানে ই ড্যাশ হলো জি ড্যাশ এর অবেদক উপাদান মানে দ্বিতীয় সেটের। আবার বোঝার চেষ্টা করো। প্রথম সেটের উপাদানগুলি রূপান্তর করে যে উপাদান পাওয়া যায় তাকে বলা হয় ইমেজ। আবার বলছি, প্রথম সেটের উপাদানগুলি মানে জি এর উপাদানগুলি রূপান্তর করে যে উপাদান পাওয়া যায় তাকে বলে ইমেজ। আর প্রথম সেটের যে সকল উপাদানের রূপান্তর আইডেন্টিটি হয়, প্রথম সেটের যে সকল উপাদানের রূপান্তর আইডেন্টিটি হয় তাদেরকে বলা হয় কার্নেল। কথাটা বোঝা গেল? প্রথম সেটের যে সকল উপাদানের রূপান্তর দ্বিতীয় সেটে পাওয়া যাচ্ছে সেগুলো হইল ইমেজ, তার মানে ইমেজ দ্বিতীয় সেটের সদস্য। আর প্রথম সেটের কিছু কিছু সদস্য রূপান্তর করলে আইডেন্টিটি পাওয়া যাবে প্রথম সেটের ওই সকল উপাদানের যে সেট তাকে বলা হবে কার্নেল। ঠিক আছে? এবার তিনটা কথা আমরা প্রথমে শিখেছি হোমোমরফিজম, তারপরে বললাম হোমোমরফিজমের ইমেজ, তারপর বললাম হোমোমরফিজমের কার্নেল। কার্নেল হলো প্রথম সেটের সদস্য যাদের রূপান্তর আইডেন্টিটি, আর ইমেজ হলো দ্বিতীয় সেটের সদস্য যেটা প্রথম সেটকে রূপান্তর করে পাওয়া গেল। ক্লিয়ার? না হলে কোশ্চেন পরে হবে। আমরা একটা উপপাদ্য শিখব ঠিক আগের মতো। প্রশ্নটা দেখো, এটাকে বর্ণনা বলতে পারো। যেহেতু উপরে উপপাদ্য বলেছি তাই আর বর্ণনা শব্দটা ব্যবহার করিনি। তোমরা পরীক্ষায় যদি বলে যে বর্ণনা সহ প্রমাণ করো তাহলে তো নাম থাকতে হবে, এই জন্য বর্ণনা শব্দটা আমি ব্যবহার করিনি। মনে করি এফ ফ্রম জি থেকে জি ড্যাশ একটি গ্রুপ অনুচিত্রণ। এখানে কিন্তু একটু সংক্ষেপে লেখা হয়েছে, এখানে জি এর সাথে কোনো অপারেশন নাই। এর অর্থ এই নয় যে অপারেশন ছাড়া সে গ্রুপ হচ্ছে, তার মানে অপারেশন আছে। এখানে জি থেকে জি ড্যাশ বললেই বোঝা যাবে, যেহেতু বলা হয়েছে একটি গ্রুপ অনুচিত্রণ তার মানে গ্রুপের হোমোমরফিজম। প্রমাণ করো যে অনুচিত্রণ প্রতিবিম্ব এফ অফ জি, যেটা একটু আগে সংজ্ঞা পড়ে আসছো, এফ অফ জি কে বলা হয় ইমেজ জি এর উপগ্রুপ। তার মানে ইমেজ হলো জি এর উপগ্রুপ। এখানে ভুল বলছি আমি, জি ড্যাশ যেটা ভিতরে ঢুকে গেছে দেখা যায় না, জি ড্যাশ এর উপগ্রুপ। দেখো প্রমাণ আমাদের আছে ইমেজের সূত্র, একটু আগে শিখছি। ইমেজ বলা হয় কাকে? এফ অফ জি কে। এফ অফ জি কারা? দ্বিতীয় সেটের সদস্য। আমরা বলছিলাম একটু আগেই যে ইমেজ হলো দ্বিতীয় সেটের সদস্য যা পাওয়া যাবে প্রথম সেটের উপাদানগুলি রূপান্তর করে। দেখো এফ অফ এ রূপান্তর করলে এ ড্যাশ হচ্ছে, এ হলো জি এর সদস্য আর এ ড্যাশ হলো জি ড্যাশের সদস্য। যে শুরুতে বলা আছে এ ড্যাশ কোথার সদস্য? জি ড্যাশের। আর এ কার সদস্য? প্রথম সেটের। তার মানে প্রথম সেটের যে সকল সদস্যকে রূপান্তর করে দ্বিতীয় সেটের যে সদস্য পেয়েছি। আবার বলছি, ইমেজ হলো দ্বিতীয় সেটের সদস্য যেটা প্রথম সেটের সদস্যদেরকে রূপান্তর করে পাওয়া গেছে। আবার দেখো এ ড্যাশ বিলংস টু জি ড্যাশ, তার মানে এ ড্যাশের উপাদান হলো দ্বিতীয় সেটের। এ ড্যাশ পাবো কোথায়? এফ অফ এ সমান এ ড্যাশ, এ কে রূপান্তর করে পেয়েছি এ ড্যাশ। কথা ক্লিয়ার? তাহলে আমরা ইমেজের সংজ্ঞা পেয়ে গেলাম। ধরি এ ড্যাশ বি ড্যাশ কোত্থেকে নিয়েছি? প্রথম সেট থেকে। এফ অফ জি, এফ অফ জি থেকে নিলাম এ ড্যাশ বি ড্যাশ। তখন এ বি বিলংস টু বি, জি বিদ্যমান থাকবে যেন এফ অফ এ সমান এ ড্যাশ এবং এফ অফ বি সমান বি ড্যাশ হয়। যদি ইমেজ থেকে দুইটা সদস্য নেই তাহা হলে অবশ্যই প্রথম সেটে দুইটা সদস্য আছে যাদেরকে রূপান্তর করে তাদেরকে পাওয়া গেছে। মনে করলাম এ কে রূপান্তর করে এ ড্যাশ পেয়েছি, বি কে রূপান্তর করে বি ড্যাশ পেয়েছি। এখন উপপাদ্য সেই কাজে লাগাবো আমরা। উপগ্রুপের একটা মৌলিক উপপাদ্য শিখছিলাম, সেটা হলো সেখানে ছিল এক্স ওয়াই এর ইনভার্স তার মধ্যে থাকে। ঠিক আছে? দেখো এ ড্যাশ বি ড্যাশের ইনভার্স সমান এ ড্যাশ মানে কি? এফ অফ এ, ওই যে উপরের লাইনে লেখা আছে, দেখো এই যে উপরের লাইনে
এফ অফ এ মানে এ ড্যাশ, মান বসিয়ে দিলাম, আর এফ অফ বি মানে বি ড্যাশ, ইনভার্সটা ব্র্যাকেট দিয়ে বাইরে দিয়ে দিয়েছি। পরের লাইনে বলেছি এটা বি ড্যাশের ইনভার্স বলা যায়। পরের লাইনে বলেছি এ বি এর ইনভার্স। কেন? একটু আগেই আমরা সূত্র শিখে এসেছি যে হোমোমরফিজম হতে হলে এফ অফ এ অপারেশন বি সমান এফ অফ এ অপারেশন এফ অফ বি হয়। সেই সূত্র অনুসারে দুটো একত্রে হয়ে গেল। নিচে কিন্তু সাইড নোট দেওয়া আছে। যেহেতু এফ হোমোমরফিজম, বাংলায় লেখা আছে অনুচিত্রণ, আমি বলছি হোমোমরফিজম, ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। ইংরেজি হলো হোমোমরফিজম, বাংলা হলো অনুচিত্রণ। অনুচিত্রণ মনে থাকে না, তাই হোমোমরফিজম বলা। আর তুমি যদি অনুচিত্র না বলে হোমোমরফিজম বলো, তাতে ভুলের কোনো কারণ নেই। তাহলে কি দেখা গেল যে এফ যেহেতু হোমোমরফিজম, সেই কারণে আমরা এই যে এবি জি থেকে নিয়েছি, তার মানে এ এবং বি এর ইনভার্স জি এর মধ্যে আছে। এ জি এর মধ্যে আছে এটা তো পরিষ্কার, আর বি যদি জি এর মধ্যে থাকে তাহলে তার ইনভার্সও থাকবে, কারণ সে গ্রুপ। এবার আসো, তাহলে কি প্রমাণ হইল? যে এ বি এর যে ইনভার্স সেটা এফ অফ জি এর সদস্য। এফ অফ জি এর সদস্য মানে কি? দ্বিতীয় সেটের সদস্য। দ্বিতীয় সেট কে? জি ড্যাশ। তার মানে এফ অফ জি হচ্ছে জি ড্যাশের উপগ্রুপ। একদম সহজ প্রমাণ। এখান থেকে আরেকটা উপপাদ্য তোমাকে দিয়ে দিতে পারে যে কার্নেল হলো প্রথম সেটের সদস্য, উপগ্রুপ প্রমাণ করতে বলতে পারে। একই জিনিস, লিনিয়ার অ্যালজেব্রায় এক্স্যাক্টলি উপপাদ্য তোমরা শিখছিলা, শুধু সেখানে গ্রুপ শব্দটা ছিল না। দেখি পরে কি আছে। আরেকটা উপপাদ্য মনে করি এফ ফ্রম জি থেকে জি ড্যাশ একটি গ্রুপ অনুচিত্রণ। আগের মতোই প্রমাণ করো যে অনুচিত্রণের কার্নেল জি এর একটি অব্যয় উপগ্রুপ। একটু আগে যে প্রশ্ন করেছিলাম যে এটা হতে পারে, সেটা সাথে সাথে আমরা পেয়ে গেলাম। তার মানে কার্নেল হলো জি এর অব্যয় উপগ্রুপ। এখানে একটু অতিরিক্ত কথা আছে, অব্যয় মানে নরমাল। গত ক্লাসে তোমরা বলছো নরমাল সাবগ্রুপ, মনে আছে নিশ্চয়ই। জি এন জি ইনভার্স বিলংস টু এন, জি এন জি ইনভার্স, এই কথাটুকু মনে রাখলেই আমাদের নরমাল সাবগ্রুপের সংজ্ঞা মনে থাকবে। তাহলে প্রশ্নটা কি? আমি স্লাইডটা সরিয়ে দিচ্ছি, তোমরা প্রশ্নটা মনে করো। আমরা বলছি কার্নেল হলো প্রথম সেটের অব্যয় উপগ্রুপ। ঠিক আছে? দেখো উপপাদ্যের প্রমাণ। কার্নেলের সংজ্ঞা হইতে আমরা জানি কার্নেল হলো এ, যেটা প্রথম সেটের উপাদানকে রূপান্তর করে আইডেন্টিটি পাওয়া গেল। আমরা একটু আগেই সংজ্ঞা শিখেছি, প্রথম সেটের যে সকল উপাদানের রূপান্তর করলে আইডেন্টিটি পাওয়া যাবে তাদের সেটকে বলা হয় কার্নেল। এই কার্নেলের সংজ্ঞাটা আমরা এখানে তুলে দিয়ে আসছি। ক্লিয়ার? না বোঝার কোনো কারণ নেই। ধরি এ বি বিলংস টু কার্নেল জি, মানে কার্নেল এফ। এখানে এফ থেকে দুইটা উপাদান নিয়েছি, একটা এ আর একটা বি। দেখো সূত্র অনুসারে এফ অফ এ সমান ই ড্যাশ, এফ অফ বি সমান ই ড্যাশ। কারণ যে সমস্ত উপাদানের রূপান্তর আইডেন্টিটি তাদের সেটকে বলা হয় কার্নেল। যেহেতু এ এবং বি প্রথম সেটের সদস্য, সেহেতু তাদের রূপান্তর হবে আইডেন্টিটি। কোন সেটের আইডেন্টিটি? দ্বিতীয় সেটের আইডেন্টিটি। ঠিক আগের অঙ্কটার মতো আমরা এখানে এ বি এর ইনভার্স নিচ্ছি, আলাদা লিখলাম, তারপরে ব্র্যাকেট দিলাম, মান বসিয়ে দিলাম, এফ অফ এ এর মান বসাই দিলাম, এফ অফ বি এর মান বসালাম। আর ইনভার্স আইডেন্টিটিকে ইনভার্স করলে আইডেন্টিটি হয়, কারণ আইডেন্টিটি তার মানের পরিবর্তন হয় না। আর দুইটা আইডেন্টিটি গুণ করলে আইডেন্টিটি পাওয়া যায়। তার মানে এ বি এর ইনভার্স কার্নেলের মধ্যে আছে। তার মানে কার্নেল এফ এর উপগ্রুপ। যদি অব্যয় শব্দটা না বলতো তাহলে অঙ্ক এখানেই শেষ হয়ে যেত। যেহেতু অব্যয় বলেছে সেহেতু অব্যয় দেখাতে হবে। অব্যয় মানে নরমালিটি। দেখো এবার অব্যয় দেখানোর জন্য আরেক পৃষ্ঠা। আশা করি পরের স্লাইডে এসে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। ধরি জি স্মল জি, জি থেকে নিলাম, আর একটা এন নিলাম কার্নেল থেকে। তাহা হইলে ওই সূত্র জি এন জি ইনভার্স, এটা একটু আগেও বলেছি, অব্যয় বা নরমালিটি প্রমাণ করার জন্য জি এন জি ইনভার্স দরকার। এটাকে দুই ভাগ করেছি, একটা জি এন লিখেছি, আলাদা একটা জি ইনভার্স করেছি। যেহেতু এফ হোমোমরফিজম, হোমোমরফিজমের সূত্র ভুলে যাও নাই কিন্তু। এফ অফ এ অপারেশন বি সমান এফ অফ এ অপারেশন এফ অফ বি, সেই সূত্র দিয়ে আমি দুই ভাগ করেছি। ক্লিয়ার? পরের সমানটা এই যে এই সমানের নিচের এই সমান। এখানে আমরা কি করেছি দেখো, এফ অফ জি আলাদা করেছি, এফ অফ এন আলাদা করেছি। একই সূত্র, অনুচিত্রণ হইলে আলাদা হয়। পরেরটা ঠিক আছে।
পরের লাইনে এফ অফ এন কে আমরা ই ড্যাশ নাম দিয়েছি, কারণ এটা হলো কার্নেলের সদস্য। কার্নেলের সদস্য কারা? যাদের রূপান্তর করলে আইডেন্টিটি হয়। ঠিক আছে, আবার কে এসে হাজির হইলো? ওকে আগে দলে নেই, তারপরে কথা বলি। চলো, এফ অফ জি আর ই ড্যাশ মানে বসিয়ে দিলাম। পরের লাইনে ই ড্যাশ বিদায়, কারণ আইডেন্টিটি দ্বারা গুণ করলে মানের পরিবর্তন হয় না। তারপরের লাইনে এফ অফ জি, দেখো ই ড্যাশ, আর এফ অফ জি এর ইনভার্স দুইটা মিলায় ই ড্যাশ। কেন? এফ অফ জি এবং এফ অফ জি এর ইনভার্স তোমরা তো জানো, একটা উপাদান এবং তার ইনভার্স গুণ করলে আইডেন্টিটি হয়। সেই সূত্র অনুসারে আইডেন্টিটি। তার মানে কি হলো? জি এন জি ইনভার্সে রূপান্তর করে আমরা আইডেন্টিটি পেয়েছি। তার মানে জি এন জি ইনভার্স কার্নেলের সদস্য। আর জি এন জি ইনভার্স যার মধ্যে থাকবে তাকে নরমাল সাবগ্রুপ বলা হবে। কথা ক্লিয়ার? আমরা এটাই সংজ্ঞা শিখেছি আগের ক্লাসে। আশা করি তোমাদের কোনো কোশ্চেন থাকার কথা না, বুঝে গেছে নিশ্চয়ই। তাহলে আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। ঠিক আছে, পেয়ে গেছো পরের পৃষ্ঠা? ক্লান্ত হলে একটু রেস্ট নিয়ে নেওয়া দরকার। তোমরা বুঝতে পারতেছো, ক্লান্ত হও নাই, লিখছো না তো তাই। অটোমরফিজম আমরা আজকে বলেছিলাম, আজকের আলোচ্য বিষয় হোমোমরফিজম এবং আইসোমরফিজম। এবং আলোচনার মধ্যে একটা ছোট্ট কথা বাকি ছিল, সেটার নাম হলো হোমোমরফিজম। তোমাদেরকে একটু রেস্ট দেই, আমার কি কি আছে এটা একটু দেখে আসি। হোমোমরফিজম, তারপরে একটা সমস্যা, সেই সমস্যার সমাধান 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, মাত্র 2 পৃষ্ঠা। তার মানে আমরা অটোমরফিজম শিখব, তারপরে একটা অঙ্ক শিখব, তাহলে আজকের ক্লাস আমরা শেষ করতে পারবো। তাহলে সময়টাকে আমরা ওইভাবে ভাগ করে নিচ্ছি। আমরা অটোমরফিজমের সংজ্ঞাটা শিখি। এই অটোমরফিজমের সংজ্ঞা দেখে অনেকটা মনে পড়ছে আইসোমরফিজমের কথা। দেখো, এখানে দুটা সংজ্ঞা আমি দিয়েছি। এই যে প্রথম থেকে এই অথবা আগ পর্যন্ত একটা সংজ্ঞা, অথবা থেকে পরেরটা আর একটা সংজ্ঞা। যদি পরেরটা শিখো তাহলে আগেরটা আর শিখতে চাইবে না, তাই আগেরটা আগে শিখে নেই, পরেরটা দেখি। প্রথমে বলা হয়েছে, মনে করি জি একটি গ্রুপ এবং জি হতে ইহার নিজের উপর এফ একটি চিত্রণ। এতক্ষণ ধরে আমরা বলে আসছি জি থেকে জি ড্যাশ, জি একটা গ্রুপ, জি ড্যাশ আর একটা গ্রুপ। এখানে বলছি জি হতে জি এর উপরে। তার মানে হলো যে এই হোমোমরফিজমটা হবে নিজের উপরে, বাম দিকেও জি, ডান দিকেও জি। এই যে অর্থাৎ দেখলে বোঝা যাচ্ছে, এফ ইজ এ হোমোমরফিজম ফ্রম জি টু জি। অর্থাৎ বাংলায় হলো এফ একটি সমচিত্রণ যেটা জি থেকে জি এর মধ্যে। এই এফ কে অটোমরফিজম বলা হবে যদি এফ নিজে আইসোমরফিজম সমচিত্রণ, অর্থাৎ এফ আগের তিনটি শর্ত। আমরা আইসোমরফিজমে তিনটা শর্ত বলেছিলাম, 1 1 1 2 এবং সে নিজে হবে হোমোমরফিজম। আবার বলছি, আইসোমরফিজম হওয়ার জন্য তিনটা শর্ত বলেছি। একটা হলো সে হবে হোমোমরফিজম, 1 নম্বরে ছিল। 2 নম্বরে ছিল 1 1 হবে। 3 নম্বরে ছিল সর্বগ্রাহী বা অনটু হবে। এখানে আমরা সিরিয়াল ব্রেক করেছি, এটা দ্বারা বোঝা গেল যে এই শর্তগুলি আগে পিছিয়ে লিখলে ভুল হবে না। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম এফ জি থেকে জি এর মধ্যে একটি হোমোমরফিজম। এটাকে অটোমরফিজম বলা হবে যদি সে নিজে আইসোমরফিজম হয়, অনটু হয় এবং 1 1 হয়। তাহলে পার্থক্য কি থাকলো আগেরটার মধ্যে? বুঝলাম না। আগেরটা ছিল আইসোমরফিজম, সেখানে ওই 3 শর্ত ছিল, এখানেও 3 শর্ত। তাহলে পার্থক্য অবশ্যই একটা পার্থক্য আছে। দেখো, এই অল্প সময়ে তোমরা খুঁজে পাচ্ছ না, আমি বলে দিচ্ছি এখন। ওখানে বলা ছিল জি থেকে জি ড্যাশের মধ্যে। ওই অপারেশনটা কোথা থেকে কোথায় ছিল? জি থেকে জি ড্যাশে। আর এই অপারেশনটা হলো জি থেকে জি এর মধ্যে। কথা ক্লিয়ার? এটাই হলো অটোমরফিজমের পার্থক্য। এই কারণেই বলছি
যে আইসোমরফিজম আর অটোমরফিজম আসলে কাছাকাছি জিনিস, শুধু একটা সেট নিজের উপরেই অপারেশন হচ্ছে, আর কিছুই না। এখন দেখো নিচেরটা একই কথা, জি হতে নিজের উপর একটি চিত্রণ এফ কে সুষম ঘটন চিত্রণ বা অটোমরফিজম বলা হবে যদি ওই তিনটা শর্ত মানে। এই শর্তের মধ্যে আবার এখানে দেখো একটু চালাকি করা হয়েছে। তোমরা জানো যে হোমোমরফিজমের শর্ত হলো এফ অফ এ অপারেশন বি সমান এফ অফ এ অপারেশন এফ অফ বি। এই শর্তটা তাকে মানতে হবে। আবার এই অঙ্কে দেখো আর একটা পার্থক্য আছে, আমরা কিন্তু হোমোমরফিজমের মধ্যে বলছি বাম দিকে এই যে স্মল সার্কেল আর ডান দিকে কিন্তু ছিল স্টার, কিন্তু এখানে কিন্তু তা নয়, পার্থক্য হয়ে গেল, ভুল কিন্তু করিনি। পার্থক্য কেন হইলো? কারণ এখানে জি থেকে জি এর উপরে, এখানে তো জি ড্যাশ নামে আর কোনো বাইনারি অপারেশন নাই। কথা কি ক্লিয়ার হলো? অতএব তুমি নিচেরটা দিলে সাবধানের সাথে লিখবা, উপরেরটা দিলে ভয়ের কোনো কারণ নেই। আর সংজ্ঞা যখন পরীক্ষায় চাইবে তখন যে কোনো একটা দিলেই তুমি পার পেয়ে যাবে, পূর্ণ নম্বর পেয়ে যাবে ইনশাআল্লাহ। চলো একটা অঙ্ক শিখি। মনে করি জি একটি গ্রুপ, এ তার একটি সদস্য, তবে জি এফ সমান এ ইনভার্স জি এ ফর অল জি বিলংস টু জি দ্বারা সংজ্ঞায়িত। এটা হলো সূত্র। এফ গ্রুপ জি এর সুষম ঘটন চিত্র হবে। একটু আগে বললাম সুষম ঘটন চিত্রণ মানে হলো অটোমরফিজম। বইয়ে মাঝে মাঝে চিত্র না লেখা শুধু সুষম ঘটন লিখছে, আসলে অটোমরফিজমের পুরো বাংলাটা হলো সুষম ঘটন চিত্রণ। ওকে, শুধু তোমার মাথায় রাখতে হবে সূত্র দেওয়া আছে জি এফ সমান এ ইনভার্স জি এ। এই কথাটা মনে রেখে আমাকে প্রমাণ করতে হবে এটা অটোমরফিজম। আর অটোমরফিজমের সংজ্ঞা একটু আগে দেখে আসছো, তিনটা শর্ত। এক এক প্রমাণ করতে হবে, সর্বগ্রাহী বা অন্টু প্রমাণ করতে হবে, সবশেষে এটা যে হোমোমরফিজম সে কথা প্রমাণ করতে হবে, এবং সেটা হবে জি থেকে জি এর মধ্যে। তার মানে বাম দিকেও যে অপারেশন, ডান দিকেও সেই অপারেশন। তাই তিনটা জিনিস আমরা একটা একটা করে শিখব। সমাধান। সুষম ঘটন চিত্রণ বা অটোমরফিজম প্রমাণের জন্য আমরা তিনটা জিনিস দেখাবো। একটা হলো এফ এক এক, দুই নম্বরে সর্বগ্রাহী, তিন নম্বরে অনুচিত্রণ। এই তিনটা জিনিস আমাকে দেখাতে হবে। এখানে একটা ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে সর্বগ্রাহী অনুচিত্রণ। তার মানে সর্বগ্রাহী অনুচিত্রণ মানে কি, সে সর্বগ্রাহীও হবে অনুচিত্রণও হবে। ইংরেজিতে যদি বলি, প্রথম কমার আগে বলা হয়েছে ওয়ান ওয়ান, পরে বলা হয়েছে অন টু বা সার্বিক বা সর্বগ্রাহী, সবশেষে হোমোমরফিজম। তাহলে এক নাম্বার এক এক প্রমাণ করব। আশা করি তোমরা ভুলে যাও নাই। আশা করি আমরা সেই সংজ্ঞাটা মনে করব। এক এক ফাংশন কাকে বলে? বলা ছিল যে এফ অফ এ আর এফ অফ বি তুমি সমান ধরে নিবা, তারপর যদি এ আর বি সমান পাওয়া যায় তাহলে সেটাকে বলা হয় এক এক, মনে থাকার কথা। তাই ধরে নিছি, দেখো জি ওয়ান, কারসার কোথায়, জি ওয়ান এফ সমান জি টু এফ, যেখানে জি ওয়ান জি টু কোত্থেকে নিলাম, জি থেকে। আচ্ছা, একটু আগের পৃষ্ঠায় দেখে আসছো জি এফ এর সূত্র ছিল এ ইনভার্স জি এ, সেই সূত্রটা আমরা এখানে ব্যবহার করেছি। তাহলে মানে জি ওয়ান আর জি টু, আর তো কিছুই না। মনে না থাকলে আরেকবার আগের পৃষ্ঠায় চলো দেখে আসো। এই যে দেখো আগের পৃষ্ঠায় এসছো, জি এফ সমান এ ইনভার্স জি এ, এটা ছিল সূত্র। বলছিলাম অঙ্ক করার সময় এই সংজ্ঞাটা মনে রাখতে হবে। চলো পরের পৃষ্ঠায় এসছো নিশ্চয়ই। দেখো জি এফ এর সূত্র হইল এ ইনভার্স জি এ, এখানে জি ওয়ান, ডান পাশে জি টু। পরের লাইনে দুইটা লাইন একবারে আমরা করে দিয়েছি। বাম বর্জন যদি বলি দুই পাশ থেকে এ ইনভার্স চলে যাবে, ডান বর্জন যদি বলি দুই পাশ থেকে এ চলে যাবে, তার মানে জি ওয়ান আর জি টু সমান হয়ে যাবে। তার মানে এফ এ এক এক ফাংশন। ওকে, এবার আমরা দেখাবো সর্বগ্রাহী ফাংশন। সর্বগ্রাহী ফাংশন কাকে বলে? যে প্রথম সেটের পুরাটা রূপান্তর করলে দ্বিতীয় সেটটা পাওয়া যায়, এটার নাম সর্বগ্রাহী। এটা তোমরা স্কুলে পড়েছো, ইন্টারেও পড়েছো, ফার্স্ট ইয়ার অনার্সেও পড়েছো।
মনে না থাকলে আরেকবার পিছনের বইগুলো একটু দেখে নেবে। ধরি জি স্মল জি ক্যাপিটাল জি এর সদস্য, তখন একটি উপাদান এ বিলংস টু জি বিদ্যমান যেন জি এফ সমান ওই সূত্রটা এ ইনভার্স জি এ। তার মানে এটা সর্বগ্রাহী, এটা আর বলার অপেক্ষা রাখে না, যেহেতু এই সূত্র ওরা বলে দিয়েছে। ঠিক আছে, সবগুলো উপাদানই এই একই সূত্র দিয়ে আসবে, তাই এটা অনেক কম কথায় হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবশেষে এটাকে হোমোমরফিজম প্রমাণ করতে হবে। হোমোমরফিজম প্রমাণ করার জন্য আমাদের ওই শর্ত এফ অফ এ অপারেশন বি সমান এফ অফ এ অপারেশন এফ অফ বি। ঠিক আগের মতো আমরা দুটা উপাদান নিলাম জি1 জি2 জি থেকে, তাহলে আমাদের এই সূত্র দেখো আমরা একটু আগে ব্যবহার করেছি, সংজ্ঞায় দেওয়া ছিল জি ইন্টু এফ এর সূত্র ছিল এ ইনভার্স জি এ। তাহলে আমি যখন জি1 বসিয়েছি তাহলে এখানে জি1, আবার যখন জি2 বসিয়েছি এখানে জি2, আর সব ঠিক আছে। আচ্ছা, এখন আমি কি করব, এখানে জি1 আর জি2 মানে জি1 এর অপারেশন বের করতে হচ্ছে, জি2 এর অপারেশন বের করতে হচ্ছে, জি1 আর জি2 এর অপারেশন বের করতে হচ্ছে। তাহলে দেখো জি1 আর জি2 এর সাথে এফ নিব, তাহলে একই সূত্র, এখানে জি এর জায়গায় কি আসছে জি1 জি2, এই যে এখানে জি1 হবে, এখানে জি1 জি2 দুইটাই জি2, এখানে জি1 হবে। তাহলে বাম দিকে ছিল জি1 জি2 অফ এফ, তাহলে ডান দিকে জি1 জি2 এর জায়গায় জি1 জি2 হবে, আর বাম দিকে এ ইনভার্স আর ডান দিকে এ, এটা প্রদত্ত শর্ত। পরের লাইন দেখো কি করছি, এ ইনভার্স জি1 ই জি2 এ, তারপরে ই, এখানে এই পর্যন্ত, কিন্তু কমাটা বোঝার চেষ্টা করো, এই কমাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এই কমার পরে কিন্তু ই এর পরিচয় বলেছি আমরা, এটা কিন্তু এখানে নাই, এখানে আমরা জি1 ই লিখছি। আবার দেখো প্রথমে ছিল এ ইনভার্স, সেই এ ইনভার্স জি1 জি2, এখানে আমি লিখছি জি1 ই, তারপরে জি2 লিখছি, আর শেষের এই এ। ওকে, একটা ই বেশি এনেছি, কারণ ই মানে আইডেন্টিটি, যার মান 1, সেটা গুণ করলে মানের পরিবর্তন হবে না। ওকে, এবার নিচে আসো, এ ইনভার্স জি1 এ ইনভার্স আর জি এ, এটা কোত্থেকে আনলাম, ওই যে ই এর মান, তোমরা জানো ই এর মান হলো এ এবং এ ইনভার্সের গুণফল। ই এর মান কি, এ এবং এ ইনভার্সের গুণফল, এটা আমি এই কারণে এনেছি। পরের লাইনে দেখো সাজিয়ে লিখেছি এ ইনভার্স জি1 এ, ডান দিকে ব্র্যাকেটের মধ্যে এ ইনভার্স জি2 এ, দেখো কোনোটা বাদ পড়ছে কিনা, এ কিন্তু এখানে দুইটা ছিল, দুইটাই আছে, জি1 দুই ভাগে দিয়েছি, এ ইনভার্স দুইটা ছিল, দুই ভাগে দিয়েছি, ভাগটা বুঝে গেছো। এবার সূত্র দেখো এ ইনভার্স জি1 এটাকে জি1 এফ লেখা যায়, আর পরেরটাকে জি2 এফ লেখা যায়, তার মানে জি1 জি2 এফ সমান জি1 এফ ইন্টু জি2 এফ, তাহলে অপারেশন আলাদা হয়েছে, তার মানে হোমোমরফিজম বা অনুচিত্রণের সংজ্ঞা সে ফিল আপ করেছে। তার মানে আমরা দেখলাম যে এই এফ আলোচ্য অঙ্কের সে প্রথমত একক ফাংশন, দ্বিতীয়ত সর্বগ্রাহী ফাংশন, সবশেষে সে হোমোমরফিজম বা অনুচিত্রণ। অতএব এ একটি অটোমরফিজম, এফ হলো জি এর একটা সুষম ঘটন চিত্রণ বা অটোমরফিজম। ঠিক আছে, আচ্ছা আমরা বোধহয় সময়ের শেষ প্রান্তে পৌঁছে গেছি, তো আমরা আলোচনা শেষ করছি। আজকের মতো সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ এভরিবডি। পরের ক্লাস এই গ্রুপের উপরে কোশেন্ট গ্রুপ অথবা কোশেন্ট অফ এ গ্রুপ বা কোশেন্ট গ্রুপ, যেটা এই গ্রুপের সর্বশেষ বক্তব্য। এরপরে কিন্তু আর গ্রুপ থাকবে না। আমরা প্রথম দিন বলেছিলাম যে আমাদের মেইনলি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার দুইটা চ্যাপ্টার, একটা হলো গ্রুপ আর একটা হলো রিং। আমরা নেক্সট ক্লাসে গ্রুপ শেষ করব,